সুইচ অফ করে দিন। শুভ সকাল। আমরা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে স্নাতক সম্মান দ্বিতীয় পর্ব 2015 সালের পরীক্ষার্থীবৃন্দ। কোর্স নম্বর 210। কোর্স শিরোনাম নাট্য প্রযোজনা 1। সেসব অংশ হিসেবে পরীক্ষার প্রযোজনা হিসেবে আমরা বেছে নিয়েছি কোর্স শিক্ষকের পরামর্শক্রমে ইউজিএল অনিলের নাটক ডিজায়ার আন্ডার দ্য এলস। নির্দেশনা রেজা। প্রযোজনাটির ব্যক্তিকাল 1 ঘন্টা 10 মিনিট। আমাদের 180 শ্রমঘণ্টার মাধ্যমে নির্মিত পরীক্ষা প্রযোজনাটি উপস্থাপনের জন্য আমরা মাননীয় পরীক্ষা কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং কোর্স শিক্ষকের নিকট বিনীত অনুমতি প্রার্থনা করছি। শুরু করুন। ধন্যবাদ। আমি তো কমিটির সভাপতি হয়ে গেছি।
ঈশ্বরের প্রেরিত পুরুষরা যেমন বেরিয়ে পড়তেন, আমিও তেমনি বেরিয়ে পড়লাম বসন্তকালে আমার প্রতি ঈশ্বরের কি বাণী তা উদ্ধার করার জন্য। আর একজন গোবর্ধন এসে পড়েছে। আমি চললাম। ও কোথায় গেল? বোধহয় পটল তুলতে। বোধহয়। কি আশ্চর্য, আমাদের মাঠে রেখে উধাও হয়ে গেল। গাড়ি যদি পশ্চিমে পাড়ি দিল, এ তো রীতিমতো অস্বাভাবিক কাণ্ড। একমাত্র বাজারে যাওয়া ছাড়া 20 বছরের মধ্যে পুরো কোথাও যায়নি। এমনি আমাকে বিয়ে করার পর বাড়ি ছেড়ে সে কোথাও যায়নি। আচ্ছা, আদালতে নালিশ করে পুরোর মাথা খারাপ প্রতিপন্ন করা যায় না? সে আদালতের অবস্থা বাহির করে দিয়েছি। ওর যে মাথা খারাপ সে কথা ওরা কেউ বিশ্বাস করবে না। খবরদার, নো হাসাহাসি। তোমার থেকে আমার ঘোড়াগুলো ভালো আছে। বাক্যে ভক্তি করো। আমিও প্রার্থনা করি বুড়ো যাতে মরে। দেখো, তোমার ও কথা বলা উচিত হয়নি। এবে কোন কথা? ওই যে বলছিলে তুমি ওর মৃত্যুর জন্য প্রার্থনা করো। তা তোমরাও কিছু প্রার্থনা করো না? বা আমার না, ও মাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলেনি। কেউ কাউকে মেরে ফেলে না। এবে সবাই যে যার মতো মরে যায়। রান্না করতে করতে মায়ের কাজগুলো করতে ওকে আমি বুঝতে শিখলাম। কি কষ্ট যে মাকে করতে হয়েছে তা আমি টের পেলাম। সারাক্ষণ মা শুধু কাজই করে যাচ্ছে। এই সাহায্য করতে ফিরে আসছে, এই ফিরে আসছে আলু খোলা চালাতে, এই ফিরে আসছে শুয়োরের মাংস কাটতে, বিস্কুট তৈরি করতে, কিল ধরা শরীর নিয়ে এই আসছে উনুনের আগুন নিয়ে দিতে, ছাই ফেলে দিতে। ছাই আর ধোয়ায় চোখ দুটো লাল, কোনো পানি পড়ছে তা দিয়ে। চিরকাল এখনো মা ফিরে আসে। রাত্রিবেলা ওইখানে উনুনের পাশে এসে দাঁড়ায়। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা খুব ভালো। চমৎকার। তার বলতে চমৎকার দিবে তো। না, আমি বলেছি কি চমৎকার সূর্যাস্ত। মনে হচ্ছে পশ্চিম আকাশে তো সোনা ছড়িয়েছে। পশ্চিমে সোনা, ক্যালিফোর্নিয়া। পশ্চিমে সোনা, সোনালি সিংহদরা ক্যালিফোর্নিয়া। সোনায় সোনাময় পশ্চিমাঞ্চল, সোনার প্রান্ত। মাটির উপর ওই শব্দ ছড়িয়ে আছে কেবল দূরের পারবেক্ষা। লোকে বলে সাদামানের খনি। এখানে তো শুধু এই পাথর আর পাথর। বছরের পর বছর ধরে শুধু পাথরের দেয়াল গড়ে তুলছি। সে তুমি, আমি, তারপরে এবেন। শুধু বছরের পর বছর ধরে ওর জন্য দেয়াল গড়ে তোলা, যেন এর ভিতরে আমাদের কয়েক করে রাখতে পারে। আমরা খেটে পড়ছি, শক্তি ক্ষয় করেছি, জীবন ক্ষয় করেছি, ফসলের জমিতে লাঙল চালিয়েছি। ওর জন্য ফসলের জমি তৈরি করতে গিয়ে নিজেরা মধ্যে মরছি। ক্যালিফোর্নিয়া লাঙল চালালে টাকা সোনা পেতাম। কিন্তু তোমরা কোনোদিন সোনার দেশে যাবে না। হয়তো যাবো। টাকা পাবে কোথায়? আমরা হেঁটেও যেতে পারি। এই খামারে যতদূর হেঁটেছি তাই একসাথে যোগ করলে এতদিনে চাঁদে পৌঁছে যাবে। না, তোমরা কোথাও যাবে না। কারণ বুড়ো শিগগিরই মরবে, তোমরা সারাক্ষণ এই বাসায় বসে থাকবে। এই জমি, এই খামারের বাড়ি, এটা বাবার আসে সারাক্ষণ এখানে বসে থাকবে। তোমাদের কোনো হক নেই।
আমার মা তোমাদের মা ছিলেন না, মা মরে গেছে, খাবার এখন আমার। বাজারের দিকে যাচ্ছ? মিনার ওখানে যাচ্ছ বুঝি? হ্যাঁ। রঙ্গিলা রমণী, তোমার ভিতরে ভিতরে যেটা বেড়ে উঠেছে সেটা লালসা। তা যাই হোক, সে সুন্দর। হ্যাঁ, 20 বছর ধরে সে সুন্দর। নতুন চুলকাম করলে 40 হবে মানুষকে কুকি চাটানো চলে। ওর বয়স কখনো 40 নয়। যদি না হয় আর বেশি দূর বাকিও নেই। মানে তুমি আর কি জানো? সবই প্রথমে সিং, তারপরে আমি। বাবা তোমাকে তার খবর কিছু কিছু দিতে পারবে। হ্যাঁ। সেই হলো পয়লা নম্বর। মানে তোমরা কি বলতে চাও সেও? হ্যাঁ গো হ্যাঁ, আমরা সব ব্যাপারে ওর উত্তরাধিকারী। আর পারা যায় না, এবার শিগগিরই বাদ ভাঙবে। যাই, ঘুষি মেরে বেটির মুখ ভেঙে দিয়ে শিখিয়ে। কি হয়তো খুশি না মেরে চুমু খাবে। একদম ঠিক বলেছো, চুমু খাবে। ঠিক বাপের মতো হয়েছে। অবিকল, কুত্তায় কুত্তা খাবে। তুমি এখন শুয়োরের মাংস খাও। হ্যাঁ? চল শুনে যাই। চলো। কত ভাগা, কিপটে বুড়ো কোথাকার। এই, ওঠো! সাইমন, পিটার, ওঠো তোমরা। এই, ওঠো! কি হয়েছে? এই, কি হয়েছে? খবর আছে, খবর আছে। গরম খবর। ও, আবার বিয়ে করেছে। বিয়ে করেছে? করুক। তাতে কি হয়েছে? কত লোকেই তো করছে। আরে ও বিয়ে করেছে। আমি তো আগেই জানতাম মিন তোমাকে ছেড়ে ঠিক একদিন অন্য পুরুষের সাথে প্রাণ দেবে। আরে আমি মিনের কথা বলছি না, ও বিয়ে করেছে। ও কে? বাবা। মিছে কথা। কোথায় কে বলবো? আমাকে না, ওকে বলেছে তোমার সাথে রগর করেছে। তোমরা আমাকে একটা বুদ্ধ ভাবো না। সারা গায়ে লোকের কথা বলছে। নিউ ডোভার থেকে যে পাদ্রী এসেছে সেই তো খবরটা এনেছে। রাম জানা, নরকের একটা শয়তান না, শুধুমাত্র আমাদেরকে জব্দ করার জন্য এই কাজটা করেছে। এখন তাহলে সবকিছু সেই মাগিই পাবে। সিং, এখানে পরে থেকে কোনো কাজ নেই। ক্যালিফোর্নিয়া লাইন চালালে আমরা তাল তাল শোনা পেতাম। আমিও ঠিক তাই ভাবছিলাম। চলো আজ ভোরেই কেটে পড়ি। তোমাদের নিশ্চয়ই হেঁটে যেতে খুব ভালো লাগবে। তুমি যদি পাখা লাগিয়ে দিতে পারো তবে উড়ে যাই। জাহাজে যেতে পারলে খুব খুশি হতে। কি বলো? এই যে এটা তো যদি সই করে দাও তাহলে জাহাজে যেতে পারবে। তোমরা সত্যি যদি কোনোদিন চলে যেতে চাও সে কথা ভেবে এটা আমি তৈরি করে রেখেছি। এতে লেখা আছে তোমরা মাথা পিছু $300 বিনিময়ে এই খামারে তোমাদের সমস্ত সত্ত্ব আমার নামে লিখে দিচ্ছ। কত টাকা তুমি পাবে কোথায়? টাকাটা কোথায় আছে আমি জানি। টাকাটা আমার মায়ের, মা মরে গেছে, টাকাটা এখন আমার। টাকাটা কোথায় আছে? এমন জায়গায় লুকানো আছে আমাকে ছাড়া কোনো দিন খুঁজে পাবে না। কি লেনদেনটা ন্যায্য মনে করো তো? বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। সারা রাত তুমি কোথায় ছিলে? মিনের ওপরে। ওর প্রেমে পড়েছে নাকি? মিন খুব সত্যি সাথী জীবন সঙ্গী হবে। ওকে নিয়ে আমার ভারী মাথা ব্যথা। তবে ও বেশ গোলগাল আর গরম। আসল কথা হচ্ছে এতদিন ওই বুড়োর ছিল, এখন আমার। বাবা যদি সত্যিই বিয়ে করে থাকে তাহলে ইবেনের কাছে আমরা এমন একটা জিনিস বিক্রি করে যাব যা কিনা এমনিতেই কোনোদিন আমাদের হতো না। কি হয়? তবে শুনো, ওই বুড়ো না আসা পর্যন্ত আমরা কোনো কাজ করব না। এমনি যদি ইচ্ছে হয় ও খেটে নেব। আমরা কি করব? খাবো, মদ কিনবো আর পরে পরে ঘুমাবো। এই সারা ক্ষেত খাবার সব চলে যাবে। এখন থেকে আমরা ফুলের মতো চুপটি করে সবাসিতে বসে থাকবো। হ্যাঁ, আর খাটাখাটি নেই, আর চরকি ঘোরা নেই, আর আমরা কুটোটিও করবো না। একেই বলে জীবন। হ্যাঁ। মদের পাত্রটা দাও তো, একটু খাওয়া যাক। উত্তম প্রস্তাব। এসো, ক্যালিফোর্নিয়ার সোনার উদ্দেশ্যে পান করা যাক। Cheers! মদটা
শেষ সকাল এইখানে তোমার মধ্যে পোতা থাকলো আমার জীবনে 30 বছর, ছড়িয়ে থাকলো তোমার উপর আমার রক্ত মাংস আর ঘাম পচিয়ে আমি তোমাকে উর্বরা করে তুলেছি। আমি এখানে সারের কাজ করেছি, খাঁটি সার। ও এসে পড়েছে, এসে পড়েছে ওরা, পুরো খচ্চর আর তার বউটা এসে পড়েছে। চলো আমরা পটলা পৃথিবী থেকে ও এই দিক দিয়ে ঢুকুক, আমরা এই দিক দিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। যাবার আগে কাগজটায় সই করবে তো? টাকার রংটা আগে দেখি, তারপর সই করবো কিনা দেখা যাবে। সই করেছো? হ্যাঁ। এতে টাকা দিয়ে 20 টাকা দাম প্রত্যেকটা, 30টা আছে, গুনে নাও। 600। এই নাও। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, তোমার জন্য জাহাজে করে যেতে পারছি। বড়দিনে তোমাকে একটা সোনা পাঠিয়ে দেবো। বিদায়। 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 এই সাইমন, আমার কি মনে হয় জানো, আমাদের স্কুলের ছুটি হয়েছে, একেবারে পাক্কা ছুটি, আমরা এখন মুক্ত হলাম। আচ্ছা, ওই যে ওরা আসছে, পুরো হচ্ছে আসছে। আমি এই আমাদের বাড়ি। কুত্তায় কুত্তা খায়, বুঝলে?
না। তুমি বুঝে আছো? আমি অ্যাবি, তোমার নতুন মা। না, মোটেই না। অ্যাবি, তোমার সঙ্গে মা ছেলে খেলার ভান আমি করতে চাই না। তুমি এত বড় সড়ো, এত জোয়ান, তার চেয়ে বড় আমরা বন্ধু হব। আমাকে বন্ধু হিসেবে পেলে এই বাড়িতে থাকতে তোমার কিছুটা ভালোও লাগতে পারে। তাছাড়া তোমার সঙ্গে তোমার বাপের সম্পর্কটাও বোধ হয় কিছুটা সহজ করে তুলতে পারবো। তুমি চুলোয় যাও। আমাকে গালাগালি দিলে যদি তোমার ভালো লাগে তবে প্রাণ খুলে গালি দাও। আমি জানি প্রথমটাই তুমি আমার বিপক্ষে থাকবে এবং তার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। সেজন্য তোমাকে আমি কোনো দোষও দিই না। বাইরের কোনো মানুষ যদি হঠাৎ আমার বাড়িতে এসে আমার মায়ের স্থান নেওয়ার চেষ্টা করতো, আমারও ঠিক এরকমই হতো। তুমি বেশি দিন আমাকে ঘেন্না করবে না। এই দুনিয়ায় আমার চেয়ে অনেক খারাপ মানুষ আছে জানো। বহু দুঃখের সমুদ্র পেরিয়ে এসেছি আমি। ছেলেবেলায় বাপ মা হারিয়ে অল্প বয়সে আমাকে মানুষের বাড়ি বাড়ি কাজ করে ভাত জোটাতে হয়েছে। তারপর বিয়ে করলাম, কিন্তু সে বেটা হয়ে দাঁড়ালো একটা পার মাতাল। আমাকে আবার অন্যের বাড়ি বাড়ি কাজ শুরু করতে হলো। তারপর বাচ্চাটা মারা গেল, স্বামীকে রোগে ধরলো, সেও মরল। প্রথমে মনে মনে খুশি হয়েছিলাম, ভেবেছিলাম বুঝি মুক্তি পেলাম, কিন্তু না, মুক্তি পেয়েছি বটে, সেটা শুধু অন্যের বাড়ি বাড়ি খেটে মরার জন্য। এভাবে মানুষের বাড়ি বাড়ি খাটতে খাটতে শেষে এমন অবস্থা হলো যে কখনো যে নিজের বাড়িতে নিজের সংসারে নিজের জন্য খাটবো শেষে ছেড়েই দিয়েছিলাম। আর ঠিক সে সময় এলো তোমার বাবা। তোমাকে কিনে নিল একটা বেশ্যার মতো। এর জন্য কি দাম দিচ্ছে জানো? এই জমি, এই খামারের বাড়ি, যা কিনা আমার মায়ের ছিল, আর এখন সেটা আমার। তোমার? আচ্ছা, সে দেখা যাবে। আমি যদি আমার নিজের বাড়ি আর ঘর সংসারের প্রয়োজন অনুভব করে থাকি তবে তাতে কি হয়েছে? তা না হলে ওর মতো ওই বুড়োটাকে আমি বিয়ে বা করবো কি? আমি ওকে বলে দেবো তুমি এসব কথা বলে দাও। আমি বলবো তুমি মিথ্যা কথা বলছো, তারপর বুড়ো এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি একটা আস্ত শয়তান। এটা আমার বাড়ি, আমার খামার, আমার রান্না। চুপ করো, চুপ করো বলছি। আর উপরে আমার শোবার ঘর, আমার বিছানা। আমি বেশি খারাপ নই, আমার মনও ছোট নয়, শুধু যে আমার শত্রুর তার কথা লাগা। জীবনের কাছ থেকে পাওনা গড়টা বুঝে নিতে হলে লড়াই করা দরকার। সে লড়াই করার জন্য আমি প্রস্তুত। এসো অ্যাবেল, এসো, আমরা বন্ধু হই, এসো। তোমাকে আমি ঘৃণা করি। অ্যাবেল তো বেশ। আমার কি করে হাসছো কেন? তোমাকে দেখে। কেন? আমার কি হয়েছে? তোমাকে সাজগোজ করা বাজারের সারের মতো দেখাচ্ছে। তোমাকে আমার সুন্দরী কিছু দেখাচ্ছে না, বুঝলে? এটা তুমি ঠিক বললে না, এটা প্রকৃতির বিরুদ্ধে। সেই যেদিন প্রথম আমি এই বাড়িতে এসেছি সেদিন থেকে তুমি তোমার প্রকৃতির বিরুদ্ধে লড়তে আরম্ভ করেছো আর নিজেকে বারবার বোঝাতে চেষ্টা করেছো যে তোমার চোখে আমি সুন্দরী নই। আজ ভীষণ রোদ্দুর আর গরম, তাই না? মনে হচ্ছে মাটির ভেতরটা পর্যন্ত যেন জ্বালিয়ে দেবে। প্রকৃতির সঙ্গে তুমি পারবে না, তার চেয়ে বরং হারমোনি নয় ভালো। কেন
যেতে পারো। কে এক মিনাজ তার সঙ্গে দেখা করতে চলে বুঝি? হতে পারে। তুমি কেন আমার পেছনে এত সময় নষ্ট করো আমি কিছুতেই বুঝি না। বারে তুমিই তো বলেছো প্রকৃতির সঙ্গে লড়াই করে আমি পারবো না, বলনি? ও একটা কুৎসিত বুড়ি মা। তোমার চাইতে সুন্দরী। তুমি আমার সঙ্গে ওর তুলনা ও করো। চুপি চুপি চোরের মতো আমার সম্পত্তি লুট করতে আসে না। তোমার সম্পত্তি মানে তুমি আমার খাবারের কথা বলছো? না, আমি আমার খাবারের কথা বলছি, যার জন্য তুমি নিজেকে একটা বেশ্যার মধ্যে বিকিয়ে দিতে পারো। এই খাবারের একটা ঘাসের ডগাও কোনোদিন তোমার হবে না। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি যদি চাইতাম তোমাকে এক নিমিষে এই বাড়ি থেকে বের করে দিতে পারতাম। শুধু তোমাকে আমি সহ্য করছি, এজন্য এখন এখানে দাঁড়িয়ে আছো। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, যাও। থু! এই তুমি আর এবে বুঝি আবার ঝগড়া করছিলে? না, খুব জোরে জোরে কথা বলছিলে তোমরা। সব যখন শুনেছো তখন আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমরা যে কি বলছিলে তা আমি শুনতে পাইনি। বলবার মতো কিছুই নয়। ইভেন্টটার মাথায় কিছু গোল আছে। ও অবিকল তোমার মতো। তোমার তাই মনে হয়? আমি এভেনকে এখন আমি স্বীকার করে নিতে আরম্ভ করেছি। ওর মায়ের বেলায় ঠিক তাই ঘটেছে। ওর নরম কোমল ভাবটাও সহ্য করতে শিখছে। ওর মায়েরটা যেমন সহ্য করতে শিখেছিলাম, মনে হচ্ছে ও যদি অতখানি বেকুব না হতো তবে ওকে ভালোবাসতে পারতাম। ওর কুষ্মান্ডু ভাই দুটো তো জাহার নামের কথা গেছে। এখন এভেন ছাড়া আমার কেউ নেই। কেন আমি আছি? তুমি আমার কথা কিছু বলছো না কেন? আমি তোমার বিয়ে করা বউ না? হ্যাঁ হ্যাঁ, তুমি তাই। তুমি আমার টুনটুনি, ঝনঝনি, কাটুস কুটুস। তুমি আমার শ্যারণের গোলাম পালা। দেখো কি শুভ্র সুন্দর তুমি। তোমার চোখ দুটো যেন ঘুঘু পাখি, তোমার ঠোঁট যেন রক্ত লাল। তোমার তুমি বুঝি এ সকল ক্ষেত খামার সব ওই এবেনকে দিয়ে যাওয়ার কথা ভাবছো? দিয়ে যাওয়ার কথা? হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু দিচ্ছি না। ও, তাহলে তোমাকে বিয়ে করার এই পুরস্কার পেলাম যে এবেন তোমাকে ঘৃণা করতো, তুমি তাকে ভালোবাসতে শুরু করলে। আর আমাকে? তুমি জানো আমি দাঁড়াও। এবেন সম্পর্কে তোমাকে দুটো কথা বলি। ও এখন কোথায় গেল জানো? বাজারের বেশ্যা মিনের কাছে। আমি এতবার করে নিষেধ করলাম তাও শুনলো না। তার উপর আজ আবার রোববার গির্জায় যাবে। ও একটা বদমাস। জন্ম থেকে ওর স্বভাবটা পেয়েছে লালসা, বুঝলে? লালসা ওর বুকের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। আর আমার জন্য লালসা? তার অজুহাত খুঁজবে নাকি তুমি? কি বললে? তোমার জন্য লালসা? হ্যাঁ, তুমি আসবার আগে ও আমার সঙ্গে প্রেম করবার চেষ্টা করছিল। ঈশ্বর সাক্ষী, আমি ওকে শেষ করে ফেলবো। না না ফ্রেন্ড, দাঁড়াও, বন্দুকটা নিয়ে আসি। ওর মাথার খুঁড়ে উড়িয়ে দেবো আমি। সরে যা। যা বলেছি তা করবোই। আমার কিছুই করেনি ও। ছেলে মানুষের ফাজলামো ছাড়া কিছুই নয়। এই একটু হাসি মশকরা। তবে তুমি কেন লালসার কথা বললে? ও ভাবে বলতে চাইনি জানো তো। যা বলতে চেয়েছিলাম তার চেয়ে হয়তো খারাপ শুনিয়েছে কথাটা। তার উপর তুমি ক্ষেত খামারকে দিয়ে যাবে শুনে মাথাটা গরম হয়ে গিয়েছিল। বেশ, তুমি যদি এই সাথে যথেষ্ট মনে করো তবে আমি ওকে চাবুক পেটা করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। না, ওকে তাড়িয়ে দিও না। ওকে তাড়িয়ে দিলে সেটা খুব বুদ্ধিমানের মতো কাজ হবে না। ওকে তাড়িয়ে দিলে তোমার ক্ষেত খামারের কাজে কে তোমাকে সাহায্য করবে? তাছাড়া কেউ তো নেইও এখানে আর। তোমার মাথায় তো বেশ বুদ্ধি। বেশ, এবার থাকুক তবে। কিন্তু ভাই কথা হচ্ছে, আমার যখন পরপারের ডাক আসবে তখন আমার এই ক্ষেত খামার আমার কোন ছেলে দেখবে? কেন আমি আছি? তুমি মেয়ে মানুষ। আমি তোমার বউ। কিন্তু তুমি আমি দাও। আমার ছেলে মানে আমি, আমারই রক্ত, আমার সম্পত্তি, আমার রক্ত বসে গায়ে এমন কারো পাওয়া উচিত। তখন 6 ফুট মাটির নিচে কবরে শুয়ে মনে হবে সম্পত্তি আমারই আছে, বুঝতে পারলে? হয়তো ঈশ্বর আমাদেরকে একটি ছেলে দেবে। কি বলে? ছেলে? তোমার আর আমার ছেলে? হ্যাঁ, তোমার শরীরে এখনো কত জোর, তাই না? তাছাড়া এমন তো কোনো অসম্ভব কথা আমি বলি। কি বল? তুমি অমন হয় অমন করে তাকিয়ে থাকি, কি দেখছো? আমি তো গোড়া থেকেই ভাবছি সে কথা, আর মনে মনে প্রার্থনা করছি যেন তাই হয়। তুমি প্রার্থনা করছো আমি ছেলের জন্যে? তোমার আর আমার ছেলের জন্যে? হ্যাঁ, আমার ছেলেই চাই। যদি তাই হয় তবে তা হবে মহাপ্রভুর মস্ত বড় আশীর্বাদ। আমি এই বুড়ো বয়সে নিঃসঙ্গ জীবনে আমার প্রতি ঈশ্বরের হবে পরম আশীর্বাদ। আমি যদি তুমি তাই চাও, যদি তুমি তাই বলো, তবে তুমি যা চাও তাই তোমাকে দেবো। তুমি শুধু মুখ ফুটে একবার বলবে যা তোমার খুশি। তাহলে সকল ক্ষেত খামার সব আমার নামে লিখে দিবে?
আমার আর আমার ছেলের নামে উইল করে দেবে? বলছি তো, তুমি যা চাও তাই করবো। আমি শপথ করে বলছি এ কথা, যদি না করি তবে যেন আমার অনন্ত নরকবাস হয়। বলেছি তো তোমাকে আমি দেখতে পারি না, তুমি আমার দু চোখের বিষ। যদি আমাকে নাই দেখতে পারো তবে আমাকে চুমু খেলে কেন? কেন তোমার ঠোঁট ওরকম জ্বলে উঠেছিল? বিষের মতো লেগেছিল আমার। থু! সম্ভবত তোমার চুমু খাওয়ার সময় মনে মনে আরেকজনকে চুমু খাচ্ছিলাম। কাকে? মিমকে? হতে পারে। যদি তাই হয় ক্ষতি কি? যদি তাই হয় তবে বুঝতে হবে তুমি একটা কুত্তা এবং কেবল। খবরদার আমার সঙ্গে ওরকম ভাবে কথা বলবে না। বলবো না? না, হাত না। তুমি কি ভেবেছো আমি তোমার প্রেমে পড়ে গেছি? ফু, তোমার মতো একটা পুচকে ছোড়ার সঙ্গে। আমি শুধু নিজের একটা মতলব হাসিল করার জন্যই তোমাকে চেয়েছিলাম, আর শেষ পর্যন্ত সেই কাজে আমি সফল হবই, কারণ তোমার চেয়ে আমার শক্তি অনেক বেশি। যাও, বেরিয়ে যাও বলছি আমার ঘর থেকে। আমার ঘর, আমার সংসার, তুমি শুধু একটা ভাড়া খাতা দিনমজুর। তোমাকে খুন করে ফেলার আগে বেরিয়ে যাও বলছি।
ছোট ছোট আঙুল, আঙুলগুলো কি সুন্দর নাড়াচ্ছে। এই যে হাসলো, ও সারাদিন ঘুমায় না, কিন্তু আমারে ভালো লাগে না। যা আমার জিনিস তা ওর বলে চালু হতে দিতে আমার একদম ভালো লাগে না। চিরটা কালই আমাকে এটাই করতে হয়েছে, আর আমার অসহ্য লাগছে। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি এবেন, আমাদের একটু ধৈর্য ধরতেই হবে, কিছু একটা নিশ্চয়ই ঘটবে, তুমি দেখো। আমি বাইরে যাচ্ছি, বাইরের ওই গান বাজনা হাসিতে আমার অসহ্য লাগছে। ছি, মন খারাপ করে না, আমি তোমাকে ভালোবাসি এবেন, তুমি নিচে যাও, আমিও আসছি। না, আমি যাবেনকে দেখিনি, আমি সুসেই হয়ে গেছি। না না, ও দেখে, আমি জানি। তুমি না দেখলে তাকে আর কে দেখবে? এই অঞ্চলে এমনি হচ্ছে সবচেয়ে সেরা নাচি, ওর এখানে এসে নাচে অংশগ্রহণ করা উচিত। বোধহয় সে তার কর্তব্য পালন করতে গেছে। ডিউটি ডিউটি কি বলো ডিউটি? দেখুন বাচ্চাটাকে কোলে নিয়ে বারান্দায় ঘুম পাড়াচ্ছে, দোল দোল দোলন। ছেলে তাই না? মাত্র 2 সপ্তাহ ছবির মতো সুন্দর হয়েছে। শোনো, আমি সবার কাছে এরকম মনে হয়, যদি ইভেন্টে কখনো তোমার ভালো না লাগে তবে আমাকে স্মরণ করো, মানে দাওয়াত দাওয়াত করো। ইভেন্ট কি করছে তা আমি হলপ করে বলতে পারি। কি করছে? সে এখন গির্জায় গিয়ে প্রার্থনা করছে, কারণ তার একটি ভাই হয়েছে। কি হলো? কি হয়েছে, হ্যাঁ? তোমরা এখন ছাগলের মতো চেঁচাচ্ছ কেন? নাচছো না কেন তোমরা শুনি? তোমাদেরকে এখানে ডেকে এনেছি নাচবার জন্য, মদ খেতে ফুর্তি করতে, তা না সেই কখন থেকে একদা ভিজে মুরগির মতো পকাক পকাক করছো। আমরা এখানে অ্যাবেনের জন্য অপেক্ষা করছি। চুলো জায়গা নেই, এবারটা এখন আমার দরকার নেই। আমার এখন নতুন ছেলে হয়েছে, কিন্তু তাই বলে তোমরা এভেনকে নিয়ে ঠাট্টা তামাশা করতে পারো না। সাধারণ হলেও সে আমারই মতো সমান খাটতে পারে। কাকা সে রাতেও কাটতে পারে। দল শুধু হেসেই মরে না। তোমার সঙ্গে পাল্লা দেওয়ার মতো খুব বেশি লোক নেই প্রায়। 76 বছরে তোমার ছেলে হলো, কঠিন মাল। আমার বয়স 68, আমাকে দিয়ে হলো না। আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু। আমি যে কি করতে পারি তার তোমরা কিছুই জানো না। এই পিটার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি টাকা দিয়ে এখানে গেছি চুপ করে দাঁড়িয়ে থাকার জন্য? বাজাও, এই ড্রামালা বাজাও।
নাচ দেখতেই তো এসেছি। এই বুড়ো বয়সে যে নাচ দেখাচ্ছ বাবু। দেখো
তোর আর আমার একটা ছেলে হওয়া খুব দরকার, এবং সে ভালো করে জানে আমার দ্বারা তা সম্ভব। সে কথা শুনে আমি বললাম, আপনি যদি তাই হয় তবে তুমি যা চাও তাই তোমাকে দেব। ও বলল, এবেনকে তুমি তোমার সম্পত্তির মালিকানা থেকে বাদ দিয়ে দাও, যাতে তোমার মৃত্যুর পর এই ক্ষেত্রে আমার হয়। আর ঠিক তাই হয়েছে। কি বলো? এই ক্ষেত্রে আমার সবল, আর এই পথের ধুলো হচ্ছে তোমার। এখন কে হাসছে? হ্যাঁ, আগাগোড়া ও এই খেলায় খেলছিল। আমি প্রথম থেকে যা সন্দেহ করেছিলাম, এই সব কিছু একবার মাত্র আমাকে শুধু আমি ওকে খুন করে ফেলবো। পারবেন? খবরদার সরে যাও। পা হাতের একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দেবো। পুচকে ছেলে কথাটা শোনো, খবরদার এবেন। সব সহ্য করতে পারি, কিন্তু বেয়াদবি সহ্য করতে পারি না। সরে যাও। আচ্ছা, দেখাচ্ছি মজা। খবরদার এবেন, খবরদার। সাবধান এবেন, সাবধান এবেন। এত বড় সাহস, বাবার গায়ে হাত তোলো। বাবার গায়ে হাত তোলে না, ওকে তোমার মারতে হবে। রাখো। আমি ওকে মেরে ফেলতে চাই। খুন করে ফাঁসি যাবার উপযুক্ত নয়। আমার বয়স ৭৬ বছর, ওর এখন ৩০ পড়েনি। ভেবেছিল খুব সহজে বাবাকে কাজ করে ফেলবে। আমাকে এটি ওঠা সহজ না। আর ওই যে ছেলেটা উপরে শুয়ে আছে, ওকে আমি আমার মতো করে গড়ে তুলবো। আমার মনে হয় না ব্যাটার গায়ে আর কোনো শক্তি আছে, কিন্তু যদি বেয়াদবি করার কোনো লক্ষণ দেখো, আমাকে একটা ডাক দিবে। আমি ছুটে এসে ছেলেবেলার মতো এমন পেট লাগাবো বাচ্চাদেরকে, তখন বুঝবে। জাহান্নামে যাও তুমি। পাচ্ছি, তুমি একটা চতুর কুটিল বেশ্যা। কি বলছো এসব পাগলের মতো? গোড়া থেকে তুমি তোমার শয়তানি চাল ছেড়েছো। কেমন করে এই সমস্ত সম্পত্তি গ্রাস করবে তার মতলব ভেজেছো। আমাকে ভালোবাসার ভান দেখিয়ে বশ করেছো যাতে তোমার ছেলে হয়। আর আগে থাকতে বুড়োর কাছ থেকে সকল প্রতিশ্রুতি আদায় করে নিয়েছো যে আমার ছেলে হলে তোমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবে, আর আমাকে দেবে এই উনুনের ছাই। তুমি নিশ্চয়ই রাক্ষস। কোনো মানুষের পক্ষে এতটা খারাপ হওয়া সম্ভব। এবার শোনো, তোমাকে শুনতেই হবে। সেসব অনেকদিন আগের কথা। তখন আমরা কিছু করিনি, তুমি তখন আমার দু চোখে দেখতে পারবে না, মিনের কাছে যাতায়াত করতে। আর আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম। তোমার উপর সত্যতার জন্য এসব কথা আমি ওকে বানিয়ে বলেছিলাম। এর চাইতে তুমি কেন মরে গেলে না? আমি কখনো তোমার কোনো ক্ষতি করতে চাইনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। বললে তাকে আর তোমাকে আমি আচ্ছা শিক্ষা দেবো যে ছেলেকে নিয়ে তার এত গর্ব, ওর ছেলের সব কথা আমি ওকে বলে দেবো। তারপর আমি চলে যাব। তোমরা দুজনে কামড়াকামড়ি করবে, পরস্পরের জীবন বিষাক্ত করে তুলবে। আর আমি ক্যালিফোর্নিয়ার সোনার খনিতে চলে যাব, যেখানে সিম আর পিটার গেছে। না, তুমি যাবে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বলছি তো আমি যাবই। আর তোমার ছেলে এভেন, তাকেও ছেড়ে চলে যাবে। ও না জন্মালেই ভালো হতো। এই মুহূর্তে এক্ষুনি কেন ওর মরণ হয় না? তুমি সম্পত্তির লোভে ওই ছেলের জন্ম দিলে, তাদের তো সবকিছু উলটপালট হয়ে গেল। ছেলে হওয়ার আগে আমি তোমায় ভালোবেসেছিলাম, এ কথা তুমি বিশ্বাস করতে? হ্যাঁ, বিশ্বাস করতে। তখন সে কথা বিশ্বাস করেছিলাম। আর এখন বিশ্বাস করো না? একটা মিথ্যাবাদী চোরের কথা বিশ্বাস করবো? আগে তুমি আমার সত্যি সত্যি ভালোবেসেছিলে। হ্যাঁ, আর তুমি আমাকে ফাঁকি দিচ্ছিলে। আর এখন ভালোবাসো?
বলছি তো, তোমাকে আমি ঘৃণা করি। যদি ওর জন্ম হওয়ার ফলে আমার এই অবস্থা হয়ে থাকে, তাই যদি তোমার ভালোবাসাকে ধ্বংস করে থাকে, তবে আমার একমাত্র আনন্দ, জীবনে যে একমাত্র আনন্দের স্বাদ আমি পেয়েছি, যা কিনা স্বর্গের চাইতে অধিক সুন্দর, তাই যদি তোমাকে আমার কাছ থেকে দূরে ঠেলে থাকে, তাহলে ওর মা হওয়া সত্ত্বেও আমি ওকে ঘৃণা করি। আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমি আর তোমার কোনো কথাতে কান দিচ্ছি না, চললাম। আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। আরে শোনো, একটু দাঁড়াও। আমি যদি কাজটা করতে পারি, বলো, ও যদি আর কোনোদিন আমাদের দুজনের মাঝে এসে না দাঁড়াতে পারে, আমি যদি প্রমাণ করতে পারি যে আমি কোনোদিন তোমার সম্পত্তি চুরি করার মতলব করিনি, সবকিছু যদি আবার আগের মতো হয়ে যায়, ও আসার আগে আমরা যেমন সুখে ছিলাম, পরস্পরকে ভালোবাসে জড়িয়ে রাখতাম, চুমুই চুমুই ভরিয়ে দিতাম, তাহলে তুমি আমাকে আবার আগের মতো ভালোবাসবে, তাহলে আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। বোধ হয় না। আর তুমিও শুনে রেখো আবি, তুমি ঈশ্বর নও। তুমিও মনে রেখো আবেন, তুমি কথা দিয়েছো, আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দুনিয়ার সবকিছুর চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসি। আবি, আমি রওনা হচ্ছি। তোমার চলে যাওয়ার আর কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, যে সব আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। যে কাজ আমি করে এসেছি, তারপর তোমার আর আমার মাঝে আর কেউ দাঁড়িয়ে নেই। আবি, তোকে পাগলের মতো দেখাচ্ছে। কি করছো তুমি? আমি ওকে মেরে ফেলেছি। তুমি ওকে মেরে ফেলেছো? তুমি খুন করেছো? বেশ করেছো, এটাই ওর উপযুক্ত শাস্তি। কিন্তু কিন্তু আমাদেরকে চটপট কিছু একটা করে ফেলতে হবে, বুঝেছো? যাতে করে মনে হয় পুরো অতিরিক্ত মদ্যপানের ফলে আত্মহত্যা করেছে। ও যে কিরকম বেআন্দাজ মাতাল ছিল তা আমরা সবার কাছে বিশ্বাস করতে হবে। না, ওকে পারিনি, কিন্তু আমার তো তাই করা উচিত ছিল, তাই না? আমার তো ওকে মেরে ফেলা উচিত ছিল। কেন ও কথা আগে বলে দাওনি? কি বলছো তুমি? কাকে খুন করেছো তুমি? বুড়োকে না। বাচ্চাটাকে মেরে ফেলোনি তো? হ্যাঁ। ও ঈশ্বর! মা! মা গো! ওর ছোট্ট কচি মুখের উপর আমি বালিশ চাপা দিয়ে এসেছিলাম, জানো? তারপরও নিঃশ্বাস নিতে না পেরে নিজেই মরে গেল।
ভাবিনি যে তুমি ওরে আমলে আঘাত দেওয়ার আগে আমি নিজের গলা কেটে ফেলতে। খবরদার ছবে না বলছি, তুমি বিষ। কেমন করে তুমি এই কাজটি করতে পারলে? একটা ছোট্ট অসহায় শিশুকে খুন করলে। এবার বুঝতে পেরেছি তুমি কিভাবে কাজ করলে। তুমি আমার চুরির মতলবে ছিলে। এর যে অবশিষ্ট জিনিস বলতে পারছি তাও তুমি চুরি করে নিতে চেয়েছো। কিন্তু এবার আমি প্রতিশোধ নেব। এই আমি শেরিফকে ডাকতে চললাম, আমি ওকে সব কিছু বলে দেবো। তারপর বাবা কানের গলি ভাসতে ভাসতে আমি চলে যাব সোনার সিংহ দরজা, সোনা ছড়ানো মাঠে। অ্যাবি, তোমাকে আমি বলে যাচ্ছি, আমি শেরিফকে ডেকে আনছি, এই ঘর ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে ভালোবাসি এবেন, আমি তোমাকে ভালোবাসি। তোমার যা খুশি করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু যদি আবার তুমি আমায় ভালোবাসো, শুধু যদি আরেকবার বলতে, হ্যাপি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি হ্যাপি। শিশু আমাকে পাথরের মতো শক্ত হতে হবে, বিচারকের ন্যায়দণ্ডের মতো হতে হবে আমাকে। ও যদি সত্যি এভিনের ছেলে হয়ে থাকে, তবে ও যে গেছে তাতে আমি খুশি হয়েছি। কি জানি আমার মনে সারাক্ষণই এইরকম একটা সন্দেহ হচ্ছে। কোন একটা জায়গায় বাড়িটা কেমন নিঃসঙ্গ, একা আর ঠান্ডা। তাহলে তুই বাচ্চাটার বদলে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? দেখে নিও, আমি 100 বছর অবধি বেঁচে থাকবো। তোমাকে আমি ফাঁসির কানে ঝুলতে দেখবো, তার জন্য আমি অনেক দিন বেঁচে থাকবো। ছেলেটা আমারই হওয়া উচিত ছিল। আমাকে তোমার ভালোবাসা উচিত ছিল। তুমি যদি আমাকে ভালোবাসতে, তবে তুমি যাই করতে না কেন তার জন্য আমি শেরিফের কাছে নালিশ করতে ছুটতাম। আমাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারলেও না। জেলখানায় দেখে এলাম, চমৎকার একজোড়া খুনি সুখের পায়রার মতো বসে আছে। ওদের দুজনকে একই কাছে ফাঁসিতে লড়তে ফেলা উচিত। আর এই দৃশ্য দেখে নির্বোধ তরুণ তরুণীরা তাদের লালসার উদ্যমতাকে দমন করতে শিখবে।
আমি কোনো কাজ করতে পারি, কোনো কাজে উৎসাহ পাই না। কোন লাইজাকে ক্ষেত খামার, এই ক্ষেত খামার ছেড়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। ঘর খুলে গরু বছর হাঁস মুরগি শুয়োর সব ছেড়ে দিয়ে এসেছে, ওদের মধ্যে তাড়িয়ে দিয়েছে ওদেরকে। ওরা স্বাধীনভাবে চলে বেড়াচ্ছে, ওদেরকে মুক্তি দিয়ে আমি নিজেও মুক্তি পেলাম। আজই আমি এখান থেকে চলে যাব, তারপর পাড়ি দেবো ক্যালিফোর্নিয়ার পথে। সেখানে গিয়ে সেই মারপিটারের সাথে যুক্ত হবো। তারপর আমরা কেমন পরিবার সোলোমনের সোনার খনি আবিষ্কার করবো। কি যেন গান ওরা গাইছিল, Oh, I've come from Alabama with my banjo on my knee. এখন আরো বেশি একা লাগবে, বয়স বাড়ছে। ঈশ্বর তো নিঃসঙ্গ আর কঠিন। আমি ঈশ্বরের মতো হব, ঈশ্বরের মতো একা নিঃসঙ্গ আর কঠিন। পরীক্ষা নাও আমি যাই